সকলে গুড আফটারনুন। দেখো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। বৃষ্টি হচ্ছে অনেক, এখানে কারেন্ট নেই। হ্যাঁ, তো সব ঠিকঠাক রয়েছে। বিশ্বজিৎ, শুভজিৎ, কল্পনা, রাজীব। ওকে, আমরা আজকে সার্কেল কমপ্লিট করে দেবো এবং যদি সেরকম হয় পলিগন শুরু করে দেবো। আমাদের আর দুদিনের মধ্যে জিওমেট্রি আশা করছি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কারণ বেশিরভাগ যদি দেখি আমরা ত্রিভুজ এবং সার্কেল থেকে বেশিরভাগ জিওমেট্রি প্রশ্নগুলো দেয়। কোয়াড্রিল্যাটারাল থেকে প্রশ্ন যদি পরিমিতি তোমার কমপ্লিট করা থাকে, তোমার বড় ক্ষেত্র, তোমার আয়তক্ষেত্র, তোমার রম্বস, তো ওইখান থেকে ওই কনসেপ্ট থেকে তোমার এখানে হয়ে যাবে। তবুও তোমাদের দুটো ক্লাস কোয়াড্রিল্যাটারাল থেকে রাখা হয়েছে এবং আজকে আমি চেষ্টা করবো তোমার সার্কেল কমপ্লিট করার পর পলিগনস থেকে বেসিক প্রশ্ন আসে সেইগুলো করে দেওয়ার, এবং তারপর আমরা 2 দিনের মধ্যে আমরা কোয়াড্রিল্যাটারাল যে চতুর্ভুজ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো আমরা করবো। সেখানেও আমরা স্কোয়ার, রম্বস সেগুলো পড়বো। যারা আগে করে নিয়েছে আমার ক্লাস তাদের অসুবিধা হবে না আশা করছি, ঠিক আছে। এটা নিয়ে আমাদের 8 নাম্বার ক্লাস চলছে জিওমেট্রির। মোট 10টা ক্লাসের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তার আগে বলো আমাদের কত মতো হয়েছিল। 114খানা কোশ্চেন হয়েছে। তার আগে বলি যারা নতুন অ্যাডমিশন হয়েছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই প্রোফাইলে ওখানে ইনফোতে গেলে সমস্ত ক্লাস পেয়ে যাবে। নিচে অনেক লিঙ্ক রয়েছে, ওইগুলো এক্সট্রা ক্লাসের লিঙ্ক, চাইলে করতে পারো। ওগুলো আগের পেড ব্যাচ ছিল, সেটা আমি ওখানে দিয়ে দিয়েছি মার্চ করে। তোমাদের ক্লাস নোটস, পিডিএফ নোটস, ওইগুলো প্রথমে যে লিঙ্কগুলো সেইগুলো হচ্ছে তোমাদের ক্লাসের, সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে। ওকে, 114 পর্যন্ত হয়ে গেছিল। আমরা 115 থেকে শুরু করব। আর 7-8টা প্রশ্ন রয়েছে বৃত্তের। যতগুলো প্রশ্ন করিয়েছি এনটিপিসিতে, যাদের জিওমেট্রি যাদের এসেছিল, দেখে মোটামুটি এর মধ্যেই এই ঘোরাফেরা করেছে, ঠিক আছে। যা করিয়েছি এর মধ্যেই ঘোরাফেরা করেছে, কিন্তু এনটিপিসি এক্সামে গ্রুপ ডি তো এর বিপরীতে যাবে না। যদি কনসেপ্ট বুঝে করতে পারো অবশ্যই এর মধ্যেই, কনসেপ্টের মধ্যেই থাকবে। আমরা 114 পর্যন্ত হয়ে গেছিল, তারপর থেকে শুরু করি আমরা। কোশ্চেন নাম্বার 115। এটা হয়েছিল হোমওয়ার্কে দিয়েছিলাম, এটা তোমাদের হয়েছিল। এবি হলো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ব্যাস, সিবি হলো বিতে বৃত্তের স্পর্শক, ঠিক আছে। আমি কিন্তু একবারে থিওরি দিচ্ছি না, প্রত্যেকটা প্রশ্ন করাচ্ছি এবং থিওরি কিন্তু তার পরে পরে বলে দিচ্ছি এখানে। এবি হলো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ব্যাস, বেশ। সিবি হলো বিতে বৃত্তের স্পর্শক। এসি জিতে বৃত্তটিকে ছেদ করে। যদি বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং এজি 8 সেন্টিমিটার হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? পেরেছিলে এটা? এখানে একটা কনসেপ্ট লুকিয়ে রয়েছে, এটা ভালো করে বুঝতে হবে এবং প্র্যাকটিসের দরকার আছে। এটা যদি বৃত্ত হয়, ছোট করে আঁকি। তাহলে এটা বৃত্ত রয়েছে এ বি, এটা হচ্ছে ও কেন্দ্র রয়েছে, ভালো করে বুঝবে। ও যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে এ বি হচ্ছে ব্যাস, ঠিক আছে। এটা এ, এটা হচ্ছে বি। এবার বলেছে যে সিবি হলো বিতে, সিবি হলো বিতে বৃত্তের স্পর্শক। এই বিতে একটা স্পর্শক আসবে, মানে এখান থেকে এখানে যেটা ডাক টানো, তো এখানে হচ্ছে সিবি, এটা হচ্ছে সি, এটা স্পর্শক হয়ে গেল, ঠিক আছে। এটা একটা স্পর্শ হয়ে গেছে, এখানে ট্যানজেন্ট হয়েছে। এবারে আবার কি বলেছে, এসি জিতে ভিতরে ছেদ করে। এখান থেকে তোমার এখান থেকে যাবে, এটা জিতে ছেদ করবে। যখনই ছেদ করবে এটা অবশ্যই 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু 90 ডিগ্রি ফর্ম করবে। এবারে কি বলেছে, যদি বৃত্তের ব্যাসার্ধ বলে 6, আচ্ছা যদি 6 হয় তাহলে মোট তো এখানে 12 আছে। এটা যদি 90 ডিগ্রি হয়, সামনে তো অতিবস্তু রয়েছে। এবার কথা হচ্ছে, আমি যদি এখান থেকে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে যদি আমি একটা করি, এটা অবশ্যই 90 ডিগ্রি, ঠিক আছে। এটা 90 ডিগ্রি নয়, মানে এই দাগটা এটা হচ্ছে 90 ডিগ্রি। এটার সঙ্গে কোনো 90 ডিগ্রি হয় না ভাই, এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা 90 ডিগ্রি। তুমি দাগটা টানো, লম্বটা টানো অ্যাকচুয়ালি। তো এটা যে 90 ডিগ্রি হয়, এবার কি বলেছে যে এ জি বলেছে 8, এ জি এটা হচ্ছে 8, এটা 12। তাহলে এখান থেকে কি এটা এই লম্বটা কি বেরোবে? দেখো 90 ডিগ্রির সামনে যেটা থাকে সেটা সবসময় লম্বই থাকে। যখন আমি এই দাগটা টানবো, লম্বটা টানবো, তো অবশ্যই এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তো এটা অতিভুজ, এটা আমার ভূমি হয়ে গেলে লম্বটা কি হবে?
144 থেকে যদি 64 বাদ দিই তাহলে 80 হয়, আর 80 মানে হচ্ছে 16/5, তার মানে 4√5। এটা আমার 4√5 হয়ে গেল। ঠিক আছে, এটা কত হয়ে গেল আমার বিজি হয়ে গেল 4√5। এবার বলেছে যে তুমি বিসির মান কত, দেখো ডাইরেক্ট বিসির মান যদি থাকে, ডাইরেক্ট বিসির মান তুমি এরকম ভাবে বের করতে পারো যে বিসির মান যদি বের করতে হয় এ বি, ওকে, এ বি গুণিত বিজি, ওকে, বিজি, এই বিসির মান যদি বের করতে হয় এটা সমান সমান কি হবে জানো, এ বি গুণিত বিজি বাই এ জি করলে চলে আসবে বিসির মান। মনে রাখতে হবে, কারণ জিওমেট্রি তুমি করছো, অনেক আইডিয়ালি তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে এ বি রয়েছে 12, বিজি রয়েছে এখানে 4 গুণিত 5 মানে 4√5, আর এ জির মান রয়েছে 8। তো 2 6√5, উত্তর অবশ্যই 6√5 হবে রাইট অ্যান্সার এখানে। প্রত্যেকে বোঝা গেছে, হ্যাঁ কি না? জুম বেশি হয়ে গেছে না, দাঁড়াও ঠিক করে দিচ্ছি একটু, হ্যাঁ দাঁড়াও ঠিক করে দিচ্ছি, কেটে গেছে প্রশ্নটা একটু। এবার ঠিক আছে, এবার তো ঠিক থাকার কথা, চলো এবার ঠিক আছে। হুম, চলো আর একবার বোঝাই, ভালো করে বুঝবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, ছবিটা আরেকবার মুছবো আমি। এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তর এ বি হচ্ছে এখানে ব্যাস, এটা যদি ও কেন্দ্র হয় তো এখানে এ আর বি রয়েছে, প্রশ্ন দেখে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। এবারে সিবি হলো, দেখো এখানে বি, সিবি হলো বিতে বিতে স্পর্শক, তার মানে এটা আমার সিবি, এই সিবি হচ্ছে এখানে স্পর্শক রয়েছে বৃত্তের। এসি, এখানে দেখো এসি এই বৃত্তটাকে জিতে ছেদ করে, যদি তুমি এখান থেকে এটা লম্ব টানো তার মানে অবশ্যই 90° হয়ে গেল। এটা 90 সামনে আমার কি রয়েছে অতিভুজ, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ 6 যদি হয় তাহলে মোট তো 12 রয়েছে। আর এখানে বলেছে এজি 8, এটা হচ্ছে 8, এজি 8, তাহলে এটা যদি তুমি পেয়ে যাও 8, এটাও 12, তার মানে এই লম্বটা সমান কি হবে, আমরা জানি এটা আমার অতিভুজ, এটা ধরো ভূমি, তাহলে লম্ব সমান কি হবে, ভূমি স্কোয়ার থেকে মানে তোমার অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ দেবো, তাহলে 144 থেকে তোমার এখানে 64 যদি বাদ দাও তাহলে 80 হবে, আর 80 মানে হচ্ছে 16√5 মানে 4√5 হবে, এখানে 16 × 5 মানে এটা, তো এখানে 4 আর 5 ডাইরেক্ট। এবার মনে রাখতে হবে যে যদি এখান থেকে বিসি বের করতে বলে বা যেই কোনো বের করতে বলুক না কেন, এখান থেকে ডাইরেক্ট তোমার বেরোবে কি, বিসি মানে হচ্ছে এ বি গুণিত বিজি, আর বাই এ জি করলে উত্তর ডাইরেক্ট চলে আসবে এখানে বিসির মান ডাইরেক্ট, এটা তোমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, হ্যাঁ বলো মিনাল। হয়েছে, প্রত্যেকে দেখো যারা নতুন ভর্তি হয়েছে এটা করার দরকার ছিল না আগে, আগের যে ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু করা উচিত আগে, তারপর এইগুলো করা উচিত। ট্যানজেন্ট কি, স্পর্শক কি, কর্ড কি, এগুলো সব তোমাকে জানতে হবে তো। ঠিক আছে, স্পর্শক মানে এই যে এটা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 116, ফরম্যাট কমপ্লিট করো, অনেক দিন হয়েছে আর এবার বোরিং লাগবে না হলে। একটা বৃত্তের বাইরে পি বিন্দু থেকে, এটা পারা উচিত এবার, ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট ট্যানজেন্টের, হ্যাঁ। একটা বৃত্তের বাইরের পি বিন্দু থেকে পি এ বি হলো একটা বিচ্ছেদক মানে একটা ট্যানজেন্ট বলেছে অ্যাকচুয়ালি, এবং পিটি হলো বৃত্তের একটা স্পর্শক, যেখানে এ বি টি বৃত্তের বিন্দু, যদি পিটি 5 হয়, আচ্ছা ধরো এটা একটা বৃত্ত, পি বিন্দু থেকে, ধরো এটা পি বিন্দু, তো এখান থেকে যদি আমি এটা করি তাহলে এটা হচ্ছে পি এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, পি এ বি, এটাই বলেছে পি এ বি হলো একটা ট্যানজেন্ট বলেছে এটা, এবং পি টি হলো বৃত্তের স্পর্শক, তাহলে টি যদি এখানে হয় তার মানে অবশ্যই, যাই হোক এটা আবার এখানে, এটা হচ্ছে পি, তাহলে এটা টি হলো একটা স্পর্শক। ঠিক আছে, টি হলো একটা স্পর্শক যেখানে এ বি, দেখো এ
বি এবং টি বৃত্তের হচ্ছে বিন্দু, পিটি হচ্ছে 5, এই পিটি এখানে 5 বলে পরিষ্কার বলে দিয়েছে। এ বি হচ্ছে এক্স, আর এখানে বলেছে পি এ বলেছে 4, তাহলে বের করতে বলেছে এ এক্স এর মান কত। দেখো আগের দিনে কনসেপ্ট হয়ে গেছে আমাদের, আমরা জানি এখানে যে পি টি স্কোয়ার যদি এরকম হয়, এই যে স্পর্শক থাকবে এর স্কোয়ার সমান সমান আমরা কি জানবো যে এ পি গুণিত, মানে অ্যাকচুয়ালি এ পি গুণিত তোমার পুরোপুরি হয়ে যাবে বিপি। ঠিক আছে, আমি এটাকে এরকম ভাবে যদি করি, মানে এটা গুণিত পুরোটা, তো পি টি স্কোয়ার মানে এখানে 25 হয়ে যাবে। এখানে এপি তো 4 রয়েছে, আর বিপি মানে কি হবে 4 প্লাস এক্স, 4 প্লাস এক্স হয়ে যাবে। তো সেই হিসেবে এখানে 25 যদি 25 হয়ে যাবে, এখানে হবে 4 16, এখানে হবে 4 এক্স, এটা হবে 4 এক্স মানে হচ্ছে তোমার 9, আর এক্স এর মান হচ্ছে 4 দুগুণে 2, আর 2.25 হয়ে যাবে উত্তর এখানে, একদমই তাই। তো অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার এ হবে উত্তর। এটা বোঝা উচিত, এবং ডাইরেক্ট কিন্তু প্রশ্ন দিয়ে দেবে, ডাইরেক্ট এই কনসেপ্ট থেকে প্রশ্ন দেবে। ঠিক আছে, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এটা কি জানো, এটা আগের দিনই তো বলেছি যে পিটি এটার স্কোয়ার সমান সমান আমরা কি জানি যে পি এ গুণিত পিবি পুরোটা। ঠিক আছে, আগের দিন এই কনসেপ্ট হয়েছে আমাদের। হয়েছে কল্পনা, চম্পা, কোনো অসুবিধা? বারবার রিভিশন দিতে হবে কিন্তু, যত প্রশ্ন করিয়েছে বারবার রিভিশন দিতে হবে। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 117। এই মানে নিজে করা উচিত অবশ্যই, এগুলো হয়েছে, এই কনসেপ্ট থেকে প্রশ্ন বারবার আসবে যে প্রতচিত্রে এপি এবং বিপি হলো ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তের স্পর্শক। একদমই তাই, এটা ছবি দিয়ে দিয়েছে, না হলে আমার রাখতে হতো যে এখানে এপি আর বিপি হচ্ছে স্পর্শক, একদমই তাই, এবং ও হলো কেন্দ্র। এবারে কথা হচ্ছে দেখো, যদি এরকম থাকে, যদি এপিবি এটা হচ্ছে বাঁশুরি বলে দেয়, ভালো করে বুঝবে, এটা যদি বাঁশুরিটা মনে রাখবে এই কোণটার যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তার মানে এটা যদি 62 হয়ে যায়, তার মানে এটা কত হয়ে যায় ভাই, এটা হয়ে যাবে 118 ডিগ্রি, রাইট, 118 ডিগ্রি। ভালো করে বুঝে রাখবে এই কোণটা এবং এই কোণটা অপোজিট যে অ্যাঙ্গেলটা রয়েছে এর যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 62 দিলে 180 ডিগ্রি। এবার তোমরা জানো যে কিসের কনসেপ্ট, এই কনসেপ্টটা, ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা এটা জানো যে এটা যদি থিটা হয় এটা তার অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা যদি তোমার 18 ডিগ্রি হয়, এবার ঘুরিয়ে দাও ছবিটা, ধরো এটা আমার 118 দিয়ে দিয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে, মোট আবার এটা 180 ডিগ্রি, তার মানে অবশ্যই এটা কত হয়ে যাবে তোমার 62। এ কিউ হ্যাঁ, তাহলে মানে এটা অর্ধেক যদি হয়ে যায়, তাহলে এর অর্ধেক যদি হয়ে যায় তাহলে এটা 59 হয়ে যায়, মুখোমুখি হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, তো অপশন আমার এখানে ডি হবে এখানে রাইট আনসার। হ্যাঁ, 59 ডিগ্রি হবে উত্তর এখানে। ঠিক আছে, অপশন ডি। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এগুলো বারবার পরীক্ষা দেয় এবং বুঝে নিতে হবে। তাহলে এখান থেকে কনসেপ্ট বুঝলাম যে এই এবং এটার অপোজিট সাইডের যোগফল 180 ডিগ্রি হয়ে থাকে, যদি এই কনসেপ্টে থাকে, তাহলে এটা যদি হয়ে গেল, এবার এটা যদি 100 হয় তাহলে অর্ধেক হবে এটা, তাহলে অবশ্যই 59 ডিগ্রি হয়ে যাবে। তো অপশন আমার এখানে ডি হবে উত্তর। হয়েছে, বাহ, চলো নেক্সট ফটাফট কমপ্লিট করি আমরা। কোশ্চেন নাম্বার 118। আচ্ছা, প্রদত্ত চিত্রে এখানে একটা চিত্র দেওয়ার দরকার ছিল, হয়তো আমাদের দেয়নি চিত্র, তাহলে এঁকে নিতে হবে। ঠিক আছে, একটা চিত্র দেওয়ার দরকার ছিল এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে। প্রদত্ত চিত্রে মানে ইন দ্য গিভেন ফিগার, তো ফিগার তো দেয়নি, আমাকে করে নিতে হবে এখানে। ঠিক আছে, দেখা যাক হয় কি না। প্রদত্ত চিত্রে একটা বৃত্তের ব্যাস এ বি, আমি আঁকার চেষ্টা করি, যদি ছবিটা দিয়ে দেবে যদি পরীক্ষা আসে। ধরো একটা বৃত্ত রয়েছে, এর ব্যাস কত স্যার এ বি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে কেন্দ্র। বেশ, সিডি বলতে এখানে কডের কথা বলেছে, তাই তো। ধরো আমার এখানে সিডি রয়েছে কড, সি আর ডি, এটা পি বিন্দু পর্যন্ত মিলিত হয়েছে, এখানে গিয়ে মিলিত হয়েছে, এটা পি হবে। আবার পিটি হলো টিতে বৃত্তের স্পর্শক, ধরো এখানে টি রয়েছে, এটা কি রয়েছে, একটা স্পর্শক রয়েছে, এটা হচ্ছে টি, ভালো করে বুঝবে। ঠিক আছে, একদমই তাই, স্পর্শক। এবার যদি সিডি, দেখো এটা আমি আমার সুবিধার জন্য এটা বাড়িয়ে নিই, হ্যাঁ,
এটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি এই পর্যন্ত, এটা বাড়িয়ে নিচ্ছি। বেশ, এবারে কি বলেছে, এবার দেখো সিডি বলেছে 8, কোথায় গেল স্যার, সিডি হচ্ছে 8 এখানে। পিডি স্যার, পি আর ডি কোথায় গেল স্যার, পি আর ডি এখানে কত বলে 10 বলে দিয়েছে। বেশ, পিবি 8 বলেছে, পিবি এটা 8 বলে, তাই তো, হ্যাঁ পিবি 8 বলে দিয়েছে, মানে এই যে এটুকু 8 বলে দিয়েছে পিবি, এটা পিবি বলে দিয়েছে, তো পিবি আমি করে নিয়েছি। তাহলে এ বি নির্ণয় করো, তোমাকে এ বি, বাবা কি কোশ্চেন হয়ে গেল, এ বি এর মান এক্স ধরে নিলাম আমি এখানে। এবারে স্যার কি করে বের করবো, 3খানা দিয়ে দিয়েছে, দেখো ভালো করে বুঝো। আমি প্রথমত এই যে পি টি স্কোয়ার সমান সমান আমি এটাই বলতে পারি, কেমন স্যার, একটু আগে বললাম যে পি টি স্কোয়ার সমান সমান আমি বলতেই পারি যে পিডি গুণিত কি রয়েছে এখানে পিসি বা সিপি, যাই হোক না কেন পি সি দিলাম। ভাই এটা এই যে পি টি স্কোয়ার, এই যে স্পর্শটা রয়েছে স্কোয়ার সমান সমান কি বলতে পারি, পিডি গুণিত পিসি বলতে পারি না কনসেপ্টে। তাহলে এখানে পি টি স্কোয়ারটাকে বের করো না, মানে পি টি স্কোয়ার সমান সমান হয়ে গেল কত, 180। পিডি দেখো এখানে তোমার 10, আর পিসি মানে এখানে 18, মোট 18 হবে। তাহলে 180, আর 180 যদি হয় তাহলে আমরা 36 গুণিত 5, তার মানে 6√5 পেয়ে গেলাম। তার মানে পিটির মান কিন্তু এখানে 6√5 হলো, কোনো অসুবিধা, এটা 180 মানে আমার 180 মানে 36 গুণিত 5 মানে 6√5, তাহলে পিটির মান 6√5 হয়ে গেল। এবার আমি কি করে পাবো, এবার আবার এই দুটো জিনিস নিয়ে কাজ করে দিচ্ছি, ঠিক আছে, এইটা নিয়ে আর এটা নিয়ে কাজ করে দিলে পেয়ে যাবো আমি, ঠিক আছে। তো একইভাবে আমি এবার বলতেই পারি আবারও যে পি টি স্কোয়ার সমান সমান আমি বলতেই পারি এখানে পিবি গুণিত পি এ, ঠিক আছে, বলা যেতেই পারে এই যে পি বি গুণিত পি এ। তাহলে এখানে যদি এটার স্কোয়ার করি অ্যাকচুয়ালি তাহলে 180 থাকবে, 180 আমি রেখে দিলাম, এটা পি টি স্কোয়ার মানে তো 180 বেরিয়েছিল, আর পিবি মানে 8, আর পি এ মানে কত রয়েছে 8 প্লাস এক্স, ঠিক আছে। কোশ্চেন হয়ে গেল লাজবাব কোশ্চেন। তো 180 এটা হয়ে যাবে তোমার 64 প্লাস 8x, তো এখানে 8x এর ভ্যালু হয়ে যাবে কত হয়ে যাবে ভাই 64 116, তাই তো 116 70, হ্যাঁ। তাহলে x এর ভ্যালু হচ্ছে 8 × 12 14 হবে, 14.2 রাইট অ্যান্সার, 14.5 হবে উত্তর, 20, তাই তো 112 40, হ্যাঁ। তাহলে অপশন নাম্বার এখানে এ হবে উত্তর। এটা ফাটাফাটি কোশ্চেন হয়ে গেছে, খুব লেভেলের কোশ্চেন এইগুলো, একটু বুঝে করলে সবকিছু পারবে আমার মনে হয় তোমরা। হ্যাঁ 14.5 হয়ে গেল উত্তর, মারাত্মক কনসেপ্ট হয়ে গেছে এখানে, মারাত্মক লেভেলের। আমি আরেকবার বুঝিয়ে দিই, ছবিটা অবশ্যই দিয়ে দেবে, আমি এখানে একে করলাম, ধরো এটা আমার ছিল না, তো এটা সমান সমান বলতে পারি, মানে এর স্কোয়ার সমান সমান বলতে পারি যে পি বি গুণিত পি এ, আগের কনসেপ্টে। তো এখান থেকে পিটির মান আমরা পিটি স্কোয়ার মান 180 পেয়ে গিয়েছি, আবার এটা আর এটা নিয়ে কাজ করলাম যে পিটি স্কোয়ার সমান সমান পিডি গুণিত পিসি, ব্যাস একদম সিম্পল হয়ে গেল। বোঝা গেছে, ইয়েস বলো আমাকে, হয়েছে? ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 119। যদি আর পি এবং আর কিউ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে, একদম 100% শিওর বুঝে নিও এই কনসেপ্টের মধ্যেই। আর পি এবং আর কিউ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি স্পর্শক হয়, দুটি স্পর্শক হয়। ছবি এবার নিজে নিজে আঁকতে হবে, হ্যাঁ ছবি নিজে নিজে আঁকতে হবে। এটা হচ্ছে আমার বৃত্ত, এটা ও কেন্দ্র বিশিষ্ট, তো এখানে হচ্ছে যদি ও হয়, এবারে বলেছে আর পি এবং আর কিউ, এটা যদি আর অবশ্যই হতে হবে, তো এটা হচ্ছে আর পি এবং এটা হচ্ছে কিউ হবে, তো এখানে হচ্ছে আর কিউ, ঠিক আছে, এটা হচ্ছে কিউ। এবারে কি বলেছে, বেশ, যার পি ও কিউ, আচ্ছা এখান থেকে পি ও কিউ একটা কোণ বেরোচ্ছে এবং সেটা বলেছে 120 ডিগ্রি। আচ্ছা এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে একটু আগে বললাম অপোজিট সাইডের যোগফল, অপোজিট কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। এবং এটা বের করতে বলছে পি আর কিউ বের করতে বলে, তাহলে অবশ্যই কি হবে, এটা 60 ডিগ্রি হবে, কোনো কিছু নেই, ছবি বুঝতে পারলে উত্তর এমনি এমনি চলে আসবে। তো 60 হবে রাইট আনসার এখানে, হয়েছে? বোঝা গেছে? বলো। 3-4 বার যখন প্র্যাকটিস করে নেবে কোশ্চেন গুলো, সব মানে মাইন্ডে চলে আসবে, সব কিছু বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না কিছুই।
হয়েছে? চলো নেক্সট। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাইরেক্ট ফর্মুলা বলে দেবো, হ্যাঁ, এবং এটা আমি প্র্যাকটিসে রেখেও ছিলাম যত সম্ভব। ডাইরেক্ট ফর্মুলা বলে দেবো। আগে একটু বুঝিয়ে দিই। ধরো দুটো বৃত্ত রয়েছে, ভালো করে বুঝবে। এটা হচ্ছে এ এবং বির মধ্যে দূরত্ব, প্রত্যেকটার রেডিয়াস দিয়ে দিয়েছে। এটা 3 বলে দিয়েছে, এটা আমার 8 বলে দিয়েছে। ছবি দিতেও পারে, নাও দিতে পারে। এবং এটা দেখো, এটা হচ্ছে তাদের ট্যানজেন্ট, সাধারণ স্পর্শক, কমন স্পর্শক এটা। তো এটা 12 বলে দিয়েছে। তাহলে এদের দূরত্ব মানে এ বি। দেখো ডাইরেক্ট কমন টেনজেন্ট, ডাইরেক্ট কমন টেনজেন্ট একটা রেশিও তোমরা মানে একটা ফর্মুলা ডাইরেক্ট থাকে, ঠিক আছে? আমি এটাকে কনসেপ্ট বুঝিয়ে দিয়েছিলাম। 90 ডিগ্রি ফর্ম করে এখান থেকে, এটা 90 ডিগ্রি হয়ে যায়, তো অত কিছু দরকার নেই। কথা হচ্ছে ডাইরেক্ট কমন টেনজেন্ট মানে এই যে ডাইরেক্ট কমন টেনজেন্ট, এটা সমান সমান কি বেরোবে জানো? রুট ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কোয়ার করে দাও, উত্তর চলে আসবে একবারে। দেখো এটা তো দিয়ে দিয়েছে ডাইরেক্ট কমন টেনজেন্ট মানে এই যে স্পর্শকের যে মানে যেটা সাধারণ স্পর্শক রয়েছে, এটা তো 12 রয়েছে। আমি যদি এটাকে দেখো, আমি জাস্ট বসিয়ে দিই, এটা আমাকে বের করতে হবে ডি স্কোয়ার, আর এখানে 8 থেকে 3 বাদ দিলে 5 এর স্কোয়ার হয়ে যায়। এবারে কথা হচ্ছে স্যার কি, এটা তো উত্তর একবারে সেকেন্ডে হয়ে যাবে অ্যাকচুয়ালি, জানো? একবার উত্তর হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, এটা যদি 12 আমি স্কোয়ার করে দিই, এটা 144 হয়ে যাবে। এটা হয়ে যাবে কি স্যার? ডি স্কোয়ার। এটা হয়ে যাবে -25। এটা এই পাশে চলে আসলে 169 হয়ে যাবে, আর 169 মানই হয়ে গেল স্যার ডির মান 13 হয়ে যাবে। ডাইরেক্ট কমন টেনজেন্ট মান 13 হয়ে যাবে। তো এটা হয়ে গেল কত? সরি, ডিস্টেন্স মানে এই ডিস্টেন্স ডাইরেক্ট মানে এই ডিস্টেন্সটা বের করা হয়ে গেল 13, মানে এটা হয়ে গেল 13। তো এখান থেকে তুমি এটাও বের করতে পারো, এটাও বের করতে পারো, ভালো করে বুঝে নিও। ক্লিয়ার সবার? হ্যাঁ, হ্যাঁ সুশীমল, অবশ্যই আগের গুলো করো, নাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, অবশ্যই বোঝা উচিত আগের গুলো। হয়েছে? ক্লিয়ার সবার? একদমই তাই। দেখো অ্যাকচুয়ালি আমি এটাকে কনসেপ্ট বুঝি, যখন তুমি এটাকে এরকম ভাবে করবে, ঠিক আছে? এটা ধর 3, এটা 8, এটা হয়ে গেল 90 ডিগ্রি। এটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা যদি তোমার এটা যদি 12 হয়, দেখো 90 ডিগ্রি অ্যাকচুয়ালি যখন তুমি টানবে, এটা 3 রয়েছে, এটা 8 রয়েছে না, এটা তাহলে 3 আর 3 হয়ে যাবে। তো 90 ডিগ্রিটা আমার এখানে তৈরি করবে, এই যে এখানে তৈরি করবে, তৈরি যদি করে তাহলে 90 এর সামনে অতিভুজ হবে। এটা 5 রয়েছে, এটা 12 রয়েছে, এটা অবশ্যই 13 হয়ে গেল। একবারে তুমি কনসেপ্ট বুঝতে পারো, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, এটা আমার 90 ডিগ্রি ফর্ম করবে যখন আমি করব, তাহলে 90 এর সামনে এটা 12 রয়েছে, এটা 5 রয়েছে, এটা 13 হয়ে যাবে। কিন্তু ডাইরেক্ট ফর্মুলা তো এটা। আর একটা কনসেপ্ট হচ্ছে কি, যদি এই এটা তো কমন টেনজেন্ট, এটা যদি ধরো এরকম করে থাকে, এরকম করে, এটা আমি প্রশ্ন আনিনি, এটা আরো ছবির দূর হবে, কিন্তু এরকম ভাবে যদি থাকে, ঠিক আছে, যদি এটা বের করে, এটাও তো তার মানে এটা সোজাসুজি তার স্পর্শক, কিন্তু যদি ছবি এরকম ভাবে দিয়ে দেয়, তখন একই ফর্মুলা হবে, এটাই হচ্ছে ডাইরেক্ট কমন টেনজেন্ট, তখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো ভালো করে বুঝে নিও, ঠিক আছে? এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটাও ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, বলো। কি বললাম বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, ফর্মুলা ছাড়া কিছু নেই, জিওমেট্রিক ফর্মুলা মনে রাখতে হবে। যদি এইটা এরকম ভাবে থাকে, এটাও দিতে পারে পরীক্ষায়, তখন কিন্তু এটাকে আমরা প্লাস করে দেবো শুধুমাত্র। ঠিক আছে, আর যদি এরকম থাকে সোজাসুজি, তাহলে আমরা কি করব, এরকম করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 121। যদি 120 ডিগ্রি কোণে হেলে থাকা দুটি স্পর্শককে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তে টানা হয়, তাহলে প্রতিটি স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? দাঁড়া 1 মিনিট, কতগুলো প্রশ্ন আছে? 25, 26, ওকে। বলে যদি 120 ডিগ্রি কোণে হেলে থাকা দুটি স্পর্শককে, 120 ডিগ্রি কোণে হেলে থাকা, একটা ছবিগুলো আঁকাই মেন,
একটা বৃত্ত তো অবশ্যই থাকবে, স্পর্শকের কথা যদি বলেছে, আর 120 কোণে হেলে থাকা মানে এটার কথা বলেছে, এটা হচ্ছে 120 ডিগ্রি এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে। ধরো এটা হচ্ছে 6 সেন্টিমিটার, যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল, এটা 60 ডিগ্রি হয়ে গেল, কোনো ডাউট না। ওকে, তাহলে প্রতিটি স্পর্শ দৈর্ঘ্য কত হবে, মানে দৈর্ঘ্য এটা আর এটা তো একই হবে, তো যে কোনো একটা বের করলে হয়ে যাবে এখানে। কথা হচ্ছে দেখো ভালো করে বুঝবে, যখন তুমি এটা করলে তার মানে এই স্পর্শক থেকে এটার সবসময় কি হবে, 90 ডিগ্রি হবে। ভালো করে বুঝে নিও, এগুলো লিখে নিও কিন্তু, ঠিক আছে। এটাও 90 ডিগ্রি হয়ে গেল। এবার এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেলাম, তাহলে অবশ্যই 30 ডিগ্রি না? ইয়েস স্যার 30 ডিগ্রি। এবার আমাকে বলো কি স্যার বলবো, এবারে কথা হচ্ছে স্যার আমার যদি রেডিয়াস 6, তাহলে 60 ডিগ্রির সামনে যদি 6 থাকে, ত্রিকোণমিতির ক্লাসটা মনে করো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের, 60 ডিগ্রির সামনে যদি 6 থাকে তাহলে 30-এর সামনে কি থাকবে বের করে দাও। 60 ডিগ্রির সামনে √3 থাকে, তাহলে √3 এর ভ্যালু যদি 6 হয় তাহলে ভাই 1 এর ভ্যালু কত, 6√3। ব্যাস এইটুকু তোমার করতে হবে এবং ফাটাফাটি পড়াশোনা করতে হবে। রেশনালাইজেশন করে দাও, তাহলে কাটাকাটি করলে 2√3 হয়ে যাবে, উত্তর একবারে বেরিয়ে আসলো 2√3। তাহলে প্রত্যেক স্পর্শের লেন্থ এখানে সমান রয়েছে, তো এবং কি হবে, সমানই হবে, কারণ এখানে একটা বিন্দু ফিক্সড, তো সেই হিসেবে উত্তর কিন্তু 2√3 বেরিয়ে গেল। ব্যাস, ঠিক আছে। তাহলে উত্তর কিন্তু অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। অবশ্যই লিখে নেবে, যেগুলো আমি বলছি সেগুলো লিখে নেবে, ঠিক আছে। আমি একবারে দিতে পারতাম বাট দিলাম না, একবারে যখন প্রশ্ন আসলো আমি সেগুলো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। কল্পনা বুঝতে পারছো? পাপাই, মিনাল, চম্পা, অভিজিৎ, বোঝা গেছে ভাই? একটু মনে রাখতে হবে এবং বারবার রিভিশন দিতে হবে। যে খাতায় করছো সে খাতায় একটু চোখ বোলাতে হবে প্রথম 1 সপ্তাহ, তারপর দেখবে সব মনে থেকে যাবে। এইগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখবে আমরা যখন প্রিভিয়াস ইয়ার দেখি তখন এই টেনজেন্ট থেকে কট থেকে প্রশ্ন দেয় বেশিরভাগ। যারা পুলিশের পরীক্ষা দেবে এখান থেকে যদি দেয়, এখান থেকে দিয়ে দেয় এই ট্যানজেন্ট বা স্পর্শ হিসেব থেকে, কট থেকে, আর তাছাড়া না হলে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। প্রশ্ন এখান থেকে হিট করে কিন্তু। ওকে, 60 ডিগ্রির সামনে যদি 6 হয় ভাই, মানে √3 এর সামনে যদি 6 হয় তাহলে 1 এর সামনে কত, ব্যাস হয়ে গেল। যদি এটা বের করতে বলতো তাহলে কি করতাম, 90 ডিগ্রির সামনে মানে 1 এর ভ্যালু, 90 ডিগ্রি সামনে হচ্ছে 2 এর ভ্যালু কত বের করে দিতাম, 2 এর ভ্যালু কত বের করে দিতাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নম্বর 122। ছবিগুলো তোমাদের একটু অসুবিধা হচ্ছে আমি জানি, বাট তোমাকে একটু বুঝে নিতে হয় ভাই, কিছু করার নাই। দুটি বৃত্তের বহিঃস্পর্শী সাধারণ বহিঃস্পর্শী বলেছে, মানে দুটো বৃত্তকে এক জায়গা করতে হবে, মানে বহিঃস্পর্শী সাধারণ স্পর্শক। যেহেতু বৃত্ত দুটোর মধ্যে দূরত্ব কিন্তু দেয়নি, ঠিক আছে, তাহলে এটা বলেছে বহিঃস্পর্শী সাধারণ স্পর্শক পি কিউ। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ধরো দৈর্ঘ্য হচ্ছে 16, এটা 16 বলে দিয়েছে। যদি বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধকে ধরো 20 বলে দিয়েছি। ওকে, এটা যদি 20 হয়, এটার ব্যাসার্ধ আমাকে বের করতে বলেছে, হ্যাঁ এটা। তো আমার যেহেতু দূরত্ব দেয়নি, কনসেপ্ট ওই একই লাগবে, একটু আগে করলাম। দেখো এটা তাহলে কি হবে, এটা তোমার কি হবে সেটা বের করে নিতে হবে, ঠিক আছে। এটা তোমার কি হবে সেটা বের করে নিতে হবে। তো এটা 20 হবে, এটাও এক্স হবে আমরা জানি। দেখো এটার একটা অন্য একটা ফর্মুলাও আছে ডাইরেক্ট একই হবে। এখানে কমন ডাইরেক্ট টেনজেন্টের যে ফর্মুলা সেটা হচ্ছে 2√r1 r2 করে দিলে উত্তর বেরিয়ে আসবে একবারে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি তুমি বের করবে, এটা যদি r1 হয় এটা হচ্ছে r2 হবে, তা r2 একবারে চলে আসবে এই কনসেপ্টের সাহায্যে। ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো বলে দিচ্ছি কিন্তু আমি। কমন ডাইরেক্ট টেনজেন্ট এখানে 16 বলে দিয়েছে, এখানে 2 হবে, আর এখানে r1 আমি 20 ধরলাম এবং r2 এর মান বের করতে হবে আমাকে। এর কাটাকাটিগুলো 8 হয়ে যাবে এবং 8 সমান সমান হয়ে যাবে। আরেকটা লাইন তোমাদের জন্য বোঝার জন্য করে দিই, r2 আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই এটা 64 হয়ে যাবে, এটা হয়ে যাবে 20, আর এটা হচ্ছে r2। তাহলে r2 এর মান কি হয়ে যাবে, r2 এর মানে 64/20, মানে কাটাকাটি করলে 32/10 মানে 3.2, ঠিক আছে। ফাটাফাটি কোশ্চেন এইগুলো ভাই পরীক্ষায় এসে বসে আছে, দেখে নি কনসেপ্ট। বিশ্ববিদ্যালয় স্যার আমি আপনার উপর বিশ্বাস করি। দেখো বিশ্বাস অবিশ্বাসের কিছু প্রশ্ন নাই, ঠিক আছে। প্রথমত এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই। আজকে যদি আমি পড়াই, তুমি যদি পরীক্ষা করতে না পারো তাহলে আর জীবনে পড়বে না। বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। একটা স্টুডেন্ট আমার কাছে 4 বছর 3 বছর ধরে পড়ে আছে, কারণ কি, কারণ তারা পারছে, পরীক্ষায় যেটা আসে করতে পারছে, পরিষ্কার কথা এটাই, ঠিক আছে।
ইমোশনাল বা ইমোশনাল হয়ে ক্লাস করা আর কিছু শিখতে পারা, এটা আলাদা অনেক পার্থক্য আছে। আমার কাছে হয়তো কিছু শিখতে পারছো বলেই ক্লাসগুলো করছো, আর পরীক্ষায় বসলেই তার প্রমাণ পেয়ে যাবে যে এর মধ্যে আসে কি আসে না। পরিষ্কার কথা আমার কাছে, বিশ্বাস ও অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই ভাই। বিশ্বাস দিয়েও কোনো কিছু হয় না, অবিশ্বাস দিয়ে কিছু হয় না। আমার ক্লাসে যদি সবকিছু না হয় তাহলে কিছুই হবে না। হয়েছে? এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলে দিচ্ছি এক এক করে, সেগুলো কিন্তু রামবানের মতন কাজ করে পরীক্ষার হলে গিয়ে, রামবানের মতন কাজ করে পরীক্ষায়। ঠিক আছে, বলো বোঝা গেছে? নাহলে জিওমেট্রিতে রেলের পরীক্ষায় একটা নাম্বার আসবে বা 2 নাম্বার আসে, তার জন্য এই নিয়ে 8টা ক্লাস আর 2টো ক্লাস 10টা ক্লাস কখনোই করাতাম না, 3খানা ক্লাসে শেষ করে দিতে পারতাম আমি চাইলে। ঠিক আছে, অন্যরা বলে স্যার সিলেবাস শেষ হয় না, সিলেবাস শেষ হয় না। আমি যদি ইচ্ছা করি 3 মাসে সিলেবাস কমপ্লিট করে দিতে পারি, বাট সেটা উচিত নয়। চলো, 70 থেকে 80খানা প্রশ্ন যদি ঠিকঠাকভাবে করা যায় ওর মধ্যেই পাওয়া যায়। কিন্তু আমি চাইলাম যে হ্যাঁ একটু ভালো করে যদি শিখে নাও তাহলে আর কোনো অসুবিধা নেই। আর যেরকম ভাবে শিখিয়েছি তোমরা যদি সিজিলেও বসো আমার মনে হয় কাজে লেগে যাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 123। জিওমেট্রি অত তাড়াতাড়ি হাতে আসে না, অনেক প্র্যাকটিস, এর বাইরেও অনেক কিছু আছে। যখন তুমি বই খুলে প্র্যাকটিস করবে এবার বুঝতে পারবে হ্যাঁ এটা এরকম ভাবে হবে। সবই যে আমি করবার মধ্যে আসবে কোনো মানে নেই। বলো কোশ্চেন নাম্বার 123। সিটি হলো বৃত্তের টি বিন্দুতে অবস্থিত একটা বৃত্তের স্পর্শক। এবার আশা করি পারবে তুমি। স্পর্শক কি সবকিছু এবার আশা করি পারবে আস্তে আস্তে। এটা হচ্ছে টি হলো টি বিন্দুতে অবস্থিত একটা বৃত্তের স্পর্শক, তার মানে এটা টি অবশ্যই হবে। এটা সি যদি হয় তাহলে এটা হচ্ছে সিটি, এই হচ্ছে সিটি একটা স্পর্শক। ওকে, সিটি হলো একটা স্পর্শক টি বিন্দুতে অবস্থিত এই যে বৃত্তের যে মানে কট হবে এ বি প্রসারিত হয়ে, ধরো এটা আমার এ বি রয়েছে, এটা হচ্ছে কট তোমরা জানো। ঠিক আছে, এটা প্রসারিত হয়ে সি বিন্দুতে গেছে এবং সিটি এর সাথে মিলিত হয় যদি এম মানে এ বি। আচ্ছা এ বি এখানে 3 বলে দিয়েছে, বিসি বিসি বলেছে এখানে 2.4, এটা তো সহজ হয়ে গেল সেই প্রশ্ন। তাহলে এই সিটির মান কত বের করতে হবে? তাহলে আমরা করতে পারবো না, সেই কনসেপ্টই তো করে নেবো। এবং এটা বারবার করাচ্ছে কারণ এখান থেকে 100% দেবে। এটা সমান সমান বলতে পারি যে বিসি গুণিত ভাই এসি, পরিষ্কার কথা। তাহলে এখানে সিটি স্কোয়ার সমান সমান বলতে পারি বিসি মানে 2.4 আর এসি মানে এটা আর এটা যোগ হয়ে 5.4 হয়ে যায়, পরিষ্কার কথা। তাহলে সিটি সমান সমান হয়ে গেল এটা আন্ডার রুট হয়ে যাবে 2.4 আর এখানে 5.4 হয়ে যাবে। যদি আমি এটাকে উঠিয়ে দিই ভালো করে বুঝবে, তাহলে 24 মানে 6 গুণিত 4, আমি পয়েন্টগুলো পরে নিচ্ছি হ্যাঁ। আর 9 গুণিত 6 হবে, তাহলে 6 মানে একটা 6 বাইরে আসবে, 4 মানে একটা 2 বাইরে আসবে, 3 মানে 9 মানে একটা 3 বাইরে আসবে, 12 3 মানে 36, 36 মানে 3.6 হবে রাইট অ্যান্সার। দুটোর পর দশমিক উঠে গেলে একটার পর আসবে, তাহলে 3.6 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি হবে উত্তর। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না, দেখে নিও। হয়েছে? ক্লিয়ার সবার? পরিষ্কার বলো। চলো নেক্সট 124, কোশ্চেন নাম্বার 124। বলো দেখি এটা। দেখো যথাক্রমে 2.4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তের একটা সাধারণ স্পর্শক রয়েছে। আচ্ছা এটা এটা অবশ্যই তোমরা করতে পারবে হ্যাঁ, দুটি বৃত্তের কেন্দ্রে সেই একই কনসেপ্টে আমরা করব। আমি ছবিটা করব, তোমরা নিজেরা করবে। কিন্তু দুটো ছবি রয়েছে, যেহেতু দূরত্ব বলে দিয়েছে তার মানে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে কোনটা হবে। একটা হচ্ছে 4 সেন্টিমিটার রেডিয়াস, একটা হচ্ছে তোমার 2.4 সেন্টিমিটার রেডিয়াস। ঠিক আছে ভাই, তো এই যে দূরত্ব, এই দূরত্বটা বলে দিয়েছে 6.5, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট।
যে সাধারণ স্পর্শক বলতে এটাকে বোঝানো হয়েছে এখানে, এই যে সাধারণ স্পর্শকটি, ওকে, মানে এটাই বলেছে যে স্পর্শকের কেন্দ্রগুলি সংযোগ করে রেখাকে ছেদ না করে, মানে এটাকে ছেদ করবে না, এটা এরকম হবে না, মানে এটা হবে বলেছে। হ্যাঁ ভাই, একটা এটা হতে পারে, একটা এরকম ভাবে হতে পারে, তো এটা হবে না বলেছে। তাহলে বৃত্তগুলো সাধারণ দৈর্ঘ্য কত, এবার নিজেরা করতে পারো, ডাইরেক্ট বের করে নাও। এটা তো কমন টেনজেন্ট, তো আমরা এখান থেকে ডাইরেক্ট কমন টেনজেন্ট সমান বের করতে পারি, রুট ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। এবার এটা তো করে নিও তোমরা, ঠিক আছে, এবং উত্তর অবশ্যই বলে দিও যে কি হবে। হয়েছে? হবে তো এটা অনিমেষ, চম্পা? এটা আমি আর করছি না, হ্যাঁ এটা আমি আর করছি না আজকে। চলো নেক্সট। পারবে তো? মান বসিয়ে দাও। ডির জায়গায় আমি জাস্ট আরেকটা লাইন করে দিই, ডি মানে এখানে তোমার এই যে এটা রয়েছে 6.5 স্কোয়ার, আর এটা হচ্ছে এখান থেকে মাইনাস করলে 1.6 তার স্কোয়ার হয়ে যাবে। এ প্লাস বি এ মাইনাস বি তো ভেঙে দিলে উত্তর তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। নেক্সট 125, এটা লেভেলের কোশ্চেন। 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত C1, মানে বৃত্তর নাম বলেছে C1, ভালো করে বুঝবে। এটা বলে যে 17 সেন্টিমিটার ব্যাসার্ধ, ভালো করে বুঝবে, এটা হচ্ছে 17 সেন্টিমিটার ব্যাসার্ধ। এটা C1, এই বৃত্তর নাম হচ্ছে কি C1 রয়েছে। এবার বলেছে এর একটা জ্যা এ বি, বৃত্ত এ বি একটা জ্যা, ধরো আমি এখান থেকে তার একটা ছবিটা একটু ভালো করে আঁকি, ঠিক আছে। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি। C2 বৃত্তকে ছেদ করে, C2 মানে কেমন হবে জানো? C1 এর সমকেন্দ্রিক, মানে অ্যাকচুয়ালি ছবিটা হতে চলেছে এইরকম ভাবে, এইরকম ভাবে, এবং এটা হচ্ছে C2, ঠিক আছে ভাই। সমকেন্দ্রিক মানে কেন্দ্র এখানে এটাই রয়েছে, দুজনের কেন্দ্র একই। C2 এর ব্যাসার্ধ যদি 8 হয়, আচ্ছা ভাই কথা হচ্ছে স্যার এইখান থেকে এটার ব্যাসার্ধ কত বলে দিয়েছিল? 17, পুরোটা 17 বলে দিয়েছিল তো প্রথমেরটার। এটা হচ্ছে যে 17 হয় এই পুরোটা, আর এটা পরিষ্কার বলে দিয়েছে কত, এই ছোটটার ব্যাসার্ধ বলে দিয়েছে 8। তার মানে এটা যদি 8 হয় 17, তাহলে এইটুকু কি হবে? 15 হবে না? এটা যদি 15 দুই ভাগে পুরোপুরি ভাগ হচ্ছে, তাহলে এটাও কি 15 হবে না? ইয়েস অন্য সেটা বলো। আমি যদি এখান থেকে লম্বটা নিই, এটাও তোর ব্যাসার্ধ হলো, আর দুই ভাগে ভাগও হলো, তো এটা যদি 15, এটাও 15 হবে, তাহলে এই 15 আর 15 মোট হয়ে গেল 30। এটাই তো চেয়েছে যে এই এর মোট দৈর্ঘ্য হচ্ছে 30, 30 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হবে উত্তর, ঠিক আছে। বলো কেমন লাগছে করতে? ঠিক আছে, এইভাবে করতে হবে ভাই, জিওমেট্রি সবই এক, যদি কনসেপ্ট বুঝতে পারো ফাটিয়ে দিয়ে চলে আসবে। প্রথমে এটা যখন আমি লম্ব টানলাম, এটা তো 90 হবে, এবং 90 সামনে তো অতিভুজ রয়েছে, দেখো 17 সেই কনসেপ্টে, এটা 8 এটা 15, তাহলে 15 যদি হয়, যখন তুমি লম্ব টানবে এটা তো 15 হবে, এটাও 15 হবে, তাহলে অবশ্যই 30 হয়ে যাবে উত্তর এখানে। ঠিক আছে অভিজিৎ, একটু ভাই রিভিশন দেবে কিন্তু বাড়িতে, হ্যাঁ, নাহলে ভুলে যাবে আবার। 126, এবং আমরা বৃত্তের লাস্ট করলাম যতগুলো পেরেছি ভাই, যেইগুলো পরীক্ষা আসে সেইগুলো আমরা অনেক অনেক কমপ্লিট করে নিয়েছি। পলিগন একদমই সহজ, আমি আজকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আর 10টা প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসে, সেগুলো তোমার সামনে তুলে ধরা হচ্ছে। দুটি ভিন্ন ব্যাসার্ধের দুটি বৃত্ত বাইরের দিকে স্পর্শ করে। আচ্ছা, দুটি ভিন্ন ব্যাসার্ধ দুটি বাইরের দিকে স্পর্শ করে, মানে এটাই বলেছে, কমন সেন্সের একটা কোশ্চেন রয়েছে এখানে। দুটো বৃত্ত স্পর্শ করে একে অপরকে এরকম ভাবে, বাইরের দিকে স্পর্শ করে, এই যে বাইরের দিকে করেছে, তাহলে দুটি বৃত্তের সর্বাধিক কতটি সাধারণ স্পর্শক, সর্বাধিক কতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে? সাধারণ স্পর্শক মানে বৃত্তকে জাস্ট একবার ছেদ করে বেরিয়ে যাবে, এই একবার হতে পারে, এদিক থেকে এইদিকে একবার হতে পারে, দুটো হতে পারে, এদিক থেকে এইদিকে আরেকটা হতে পারে, আর আর কি সম্ভব দুটো বৃত্ত মিলে? না, আর সম্ভবই না, তাহলে 3খানা হতে পারে সাধারণ স্পর্শক টানা যেতে পারে, তো অপশন নাম্বার এ হবে রাইট আনসার এখানে।
অনেকদিন পরে 60 পড়েছি, সেদিনও পড়েছিলাম। আগে যখন আমি প্রথম ইউটিউবে পড়াতাম তখন এরকম আমার মানে এরকম 60 পরে পড়াতাম। আর অনেক সত্যি কথা বলতে অনেক আগে যখন ক্লাসগুলো করেছিলাম তখন এই 60 মাঠ পরে দাড়ি ছিলই বড় বড়, তখন সেরকম ভাবে পড়াতাম। তো চেঞ্জ হয়েছে অনেক কিছুই। শার্ট পরে এখন গরম লাগছে আমার। হ্যাঁ, এটা ঠিক, একদমই মনোজিৎ। বয়স কম হয় নাই, বয়স অনেকটাই হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে। বয়সটা কম নাই, এবার তা বলে শার্ট কি পরা যাবে না? বয়স আছে, তার জন্য বয়স হচ্ছে। আর কথা হচ্ছে শার্ট পরলে একটু লাগে বেশি, আমিও মানি। 32 বছর পার হয়ে গেল। চলো আমরা বৃত্ত কমপ্লিট করলাম ভাই। হ্যাঁ, এবারে আমরা পলিগন। দেখো পলিগন নিয়ে বেশি আমি ডিটেলস যেতে পারি, বাট উচিত হবে না অ্যাকচুয়ালি, কারণ এখান থেকে প্রশ্ন যেটা আসে ওই 4টা বা 5টা ফর্মুলা দিয়ে আসে, আমি বলে দিচ্ছি একবারে। হ্যাঁ, চলো। পলিগনস মানে বহুভুজ। আচ্ছা, যেখান থেকে প্রশ্ন আসে ভালো করে বুঝবে, সেটা হচ্ছে রেগুলার পলিগন থেকে। ওকে, রেগুলার পলিগন। এই রেগুলার পলিগনস কি জানো? রেগুলার পলিগনস হতে পারে একটা সমবাহু ত্রিভুজ। রেগুলার পলিগনের একটা ডেফিনেশন রয়েছে, যার তিনখানা মানে যে বাহুগুলো সমান থাকবে এবং ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলগুলো এইগুলো সমান হবে। হুম, এটাই হচ্ছে রেগুলার পলিগনের কনসেপ্ট। এবং প্রশ্ন তো এখান থেকে দেবে, তার রেগুলার পলিগন হতে পারে একটা ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ হতে পারে, হতে পারে একটা বর্গক্ষেত্র, হতে পারে একটা তোমার চতুর্ভুজ, হতে পারে একটা হতে পারে পঞ্চভুজ। একটা পঞ্চভুজ যদি হয় 1 2 3 4 5 এটা, এবং প্রত্যেকটা বাহু কিন্তু সমান রয়েছে এবং প্রত্যেকটা ইন্টার অ্যাঙ্গেলও কিন্তু সমান। এটা হচ্ছে রেগুলার পলিগনস। ভালো করে বুঝে নাও একটু কনসেপ্টটা। ক্লিয়ার? আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? বলো। হয়েছে? তাহলে এটা হচ্ছে রেগুলার পলিগনস এর কনসেপ্ট। এবার এখান থেকে তার রেগুলার পলিগনস কাকে বলে আমি আরেকবার বুঝিয়ে দিই। রেগুলার পলিগনস হচ্ছে আরেকটা হচ্ছে যার বাহুগুলো সমান হবে এবং তাদের অন্তঃস্থ কোণ বা ইন্টার অ্যাঙ্গেল গুলো সমান হবে, তাকে বলে রেগুলার পলিগনস। এবার রেগুলার পলিগনের যদি কনসেপ্ট বুঝি, ধরো এটা রয়েছে রেগুলার পলিগন, ধরো আমি এটা দিয়ে যদি বোঝাই, এটা হচ্ছে ইন্টার অ্যাঙ্গেল, এটা হচ্ছে এক্সট্রা অ্যাঙ্গেল। তো ইন্টার অ্যাঙ্গেল এবং এক্সট্রা অ্যাঙ্গেল সবসময় যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। তুমি যেটাই ধরবে না কেন সবসময় কিন্তু 180 ডিগ্রি হবে, ঠিক আছে? তো আমার অন্তঃস্থ কোণ এবং বাহ্যিক কোণ বা বহিস্থ কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয় রেগুলার পলিগনসের ক্ষেত্রে। তুমি যাই করো না কেন, তুমি যদি যতই বাড়াও না কেন, এটা যাই ছিল না কেন, আর এটা মিলে তো 180 ডিগ্রি হয়। তাহলে তোমার পলিগনসের রেগুলার পলিগনসের অন্তঃস্থ কোণ এবং বাহ্যিক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ফার্স্ট কনসেপ্ট এটা দিলাম আমি, ঠিক আছে? এবারে এর পরের যে কনসেপ্ট কি রয়েছে, কোনো কনসেপ্টে জাস্ট ফর্মুলা লেখো। যে যে পোস্টগুলো আছে সেইগুলো আমি 8-10টা আলোচনা করে দিচ্ছি এখানে, ঠিক আছে? ওর ওর মধ্যেই থাকবে 100% শিওর। প্রথম দেখো, প্রথমত যদি আমার এক্সট্রা অ্যাঙ্গেল ইচ এক্সট্রা অ্যাঙ্গেল বের করতে বলে, সেটা কি হবে? সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই এন করলে চলে আসবে ইচ এক্সট্রা অ্যাঙ্গেল মানে বাহ্যিক কোণ। আর সাম অফ ইচ এক্সট্রা অ্যাঙ্গেল যদি বের করে মানে এক্সট্রা অ্যাঙ্গেল, তাহলে সেটা সবসময় 360 ডিগ্রি হয়। কি বললাম আমি? ভালো করে বোঝো এখানে। তাহলে প্রথম কনসেপ্ট ছিল এটা, মানে ফর্মুলা জাস্ট মনে রেখে দিও যে ইচ এক্সট্রা অ্যাঙ্গেল 360 ডিগ্রি বাই এন, আর সাম অফ ইচ দ্বারা হয়
আহ, এই আচ্ছা একটা কথা বলছি, আজকে আর ক্লাসটা নেওয়া যাবে না, বোঝা গেছে, একটু শরীরটা খারাপ করছে, জাস্ট মানে অন্যরকম ফিলিংস আসছে। তো আমি আজকে ক্লাসটা বন্ধ করছি এই পর্যন্ত, মানে একটু অন্যরকম লাগছে, ঠিক আছে? পরের দিন কালকে আমি করে দেবো সমস্ত কিছু, হ্যাঁ।